কারণ বেসিক থেকে এক পা করে উপর দিকে নেওয়া হয়েছে, যাতে সবাই এক্সেল বিষয়টা প্রথম থেকে মজা করে যাতে শিখতে পারে। এখানে দেখেন স্যালারি শিট 1 এর মধ্যে হলুদ কালারের একটা লাইন আছে এবং ব্ল্যাক কালারের আরেকটা লাইন আছে। হলুদ কালার কেন দিয়েছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য। কাজটা যে আপনি হলুদ কালারই করতে হবে এমন কিন্তু না। হলুদ কালার দিয়ে বোঝানো হচ্ছে আপনার এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনার একবারে ফিক্সড। আপনার বারবার এটা তৈরি করার প্রয়োজন নেই, তৈরি করা লাগবেও না। শুধুমাত্র প্রতি মাসে আপনি তার রিপোর্ট গুলো তৈরি করবেন। যেমন স্টাফের নেম এবং তার মূল বেতন, এই মূল বেতন ছাড়াও সে আনুষঙ্গিক আরো কিছু ভাতা পাবে। সেই ভাতাগুলো সম্পর্কে আমরা জানব। যেমন আপনার নাম আকরাম, কোম্পানি আপনাকে বেসিক একটা স্যালারি দিচ্ছে, যে স্যালারিটা হলো 15,600 টাকা। এই 15,600 টাকা 15,600 টাকা আপনার মূল বেতন। এটার পাশাপাশি আপনাকে আনুষঙ্গিক আরো কিছু ভাতা দিবে, যাতে আপনার এই স্বল্প টাকায় আপনি চলতে না পারাতে হয়তোবা আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। এজন্য কোম্পানি আনুষঙ্গিক আরো কিছু ভাতা দিয়ে আপনাকে কি করবে, জমিয়ে রাখবে, আপনাকে রেখে দেবে। তো বলার উদ্দেশ্য হলো কিছু কিছু প্রতিষ্ঠান আছে এমন, যে প্রতিষ্ঠানগুলোতে শুধু বেসিক বেতনই দেয় না, বরং আনুষঙ্গিক আরো কিছু ভাতা দেয়। ওই ভাতাটা তার মূল বেতন থেকেই শুরু করা হয়। যেমন মূল বেতনের হয়তো কোম্পানি আপনাকে বলে দিবে, তোমার মূল বেতন যত তার থেকে আরো 12%, 13% তুমি বাসা ভাড়া বাবদ পাবে, যাতায়াত বাবদ পাবে 12% বা 10%, এবং তোমার চিকিৎসাদের জন্য তোমাকে দেওয়া হবে আরো 5% কিংবা 8%। এখন এই যে স্টাফটা 3-4টা ভাতা পাচ্ছে এক্সট্রা, এই 3-4টা ভাতা প্লাস তার মূল সব মিলিয়ে তার স্যালারি সেই বিষয়টা আমরা জানবো। আমি এগুলো কেটে ফেললাম, এগুলো আমার দরকার নেই, কারণ আমি শিখবো এগুলো, তাই কেটে ফেললাম। হলুদ গুলো আমার কাটা দরকার নেই, কারণ এগুলো আমি কম্পোজ করব। তার মানে হলো এগুলো যদি আমি কম্পোজ করি তাহলে কম্পোজ করার জন্য আমার সময় নষ্ট হবে। সো আপনি এগুলো দেখে দেখে কম্পোজ করে ফেলবেন। যেমন কার কত টাকা মূল বেতন সেটা আপনি লিখে ফেলবেন। এবার আপনি আপনার ফলাফলটা বের করবেন। যেমন এখানে দেখেন বেসিক কোন ঘরে আছে বলেন, বেসিক ঘরটা কোন ঘরে আছে? বির ঘরে আছে। বি এর ঘরে আছে। তার মানে হলো বিটাই হলো আমার বেসিক ঘর। এখন আমি ফলাফল আনবো সি এর ঘরে, এবং কত পার্সেন্ট সেটা আমি উপরে লিখে রেখেছি। উদাহরণস্বরূপ কত পার্সেন্ট? 15%। 15%। উদাহরণস্বরূপ 15%, আমরা 15% দিয়ে আমরা তার কত টাকা হয় এর ফলাফলটা বের করতে চাই। এই জন্য আমরা টাইপ করবো ইকুয়াল সি B2 ইন্টু 15%। শিফট বাটন ধরে নাম্বারিং লাইন থেকে 5 এর মধ্যে পার্সেন্টেজের সিম্বলটা আছে। আপনি যখন টাইপ করবেন ইকুয়াল সি B2 ইন্টু 15%, অর্থাৎ B2 ঘরের মধ্যে যা আছে সেটাকে 100 ভাগ দিয়ে 15% যত হয় তার একটা ফলাফল আমি C2 ঘরের মধ্যে নিয়ে আসতে চাই। এবার আমরা এন্টার বাটন প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন 15,600 টাকার 100 ভাগের 15 ভাগ 2340 টাকা হয়। আপনি যদি এটা পারেন তবে অবশ্যই বাকি দুইটাও পারবেন, খুব সহজ।
তাহলে এই ঘরটা অর্থাৎ কার রেন্ট, যাতায়াত ভাড়া, তাহলে আমি এখানে কত টাকা দিতে পারি বলেন দেখি? প্রথমে সমান সমান দিয়ে D2 D2 ইন্টু ডি। আচ্ছা D2 ইনটু, জি স্যার, D2 ইন্টু 12%। আচ্ছা D2 ঘরটা কোন জায়গায় আছে? আচ্ছা আপনাকে যদি আমি বলি 0 ইন্টু 15%, তাহলে ফলাফল কি বের হবে? অ্যান্সার প্লিজ। স্যার প্রশ্নটা আমি বুঝতে যদি পারিনি। আপনাকে বলি 0 0 মানে জি। হলো 0 ইন্টু 10%, তাহলে আপনি ফলাফলটা কি পাবেন? স্যার 10ই। কিছুই পাবেন না, তাই না? তা আপনি জি। যেহেতু এখানে বলেছেন D2, তো D2 মানে হলো আমার এই ঘর, তাহলে এই ঘরের সাথে আপনি গুণন করবেন কি 12%, এই ঘরেতে কিছুই নেই, তাহলে তার সাথে কি গুণন করবেন, তাই না? আপনাকে তো জি বলা স্যার। হয়েছে বেসিকের 12%, তাহলে বেসিক ঘরটা কোন ঘরে আছে? বি। বি। তাহলে আমাকে ডি বলতে হবে না বি বলতে হবে? বি স্যার। গুড। হ্যাঁ বলেন B2 ইন্টু 12%। গুড, B2 ইন্টু 12%, কারণ হলো B2 ঘরের মধ্যে যা আছে তার 12% কত টাকা হয়, এর ফলাফলটাই আমরা এই D2 তে আনতে চাই। কিন্তু এখানে বলে দেওয়া লাগবে না D2, বরং এখানে বলতে হবে B2 ইন্টু 12%, ইন্টারপ্রেস করলেই কত টাকা হয় তার ফলাফল চলে আসবে 1872 টাকা। তাহলে আমরা চিকিৎসাধী খরচটা কিভাবে বের করব? সমান B2 সমান into 8%। B2 ইন্টু 8%। গুড, তাহলে খুব সহজ বিষয় না? জি স্যার। তাহলে জি। প্রথমটা যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে বাকি দুইটা বোঝাটাও সহজ। বাকি দুইটা বোঝাটাও কি সহজ। সহজ, কেননা তিনটার ফর্মুলা কিন্তু এক, তিনটার ফর্মুলা এক। এক, শুধুমাত্র পার্সেন্টেজটা তো উল্লেখ করতে হবে। আরেকবার স্যার একটু আরেকবার। আমি কেটে ফেললাম, আমি এখানে টাইপ করলাম ইকুয়াল সি B2 ইন্টু 15% না দিয়ে আমি এখানে দিলাম 10%। কেন 10% দিলাম? ধরে নিলাম আমার কোম্পানি আমাকে 10% দিবে, ধরে নিলাম কি আমার কোম্পানি আমাকে বাসা ভাড়া বাবদ 10% দিবে, আমার বেতন যত টাকা তার, আমার বেতন হলো 15,600 টাকা। এবার আমরা এন্টার বাটন প্রেস করব, ফলে দেখেন আমার 15,600 টাকা 10% হয় 1560 টাকা। এবার আমাকে D2 ঘরে ফলাফল বের করতে হবে, অর্থাৎ যাতায়াত ভাড়া। টাইপ করবে ইকুয়াল সি B2 ইন্টু কত পার্সেন্ট? 12%। 8%। 12%। উদাহরণস্বরূপ কি করলাম? 8%। 8% দিলাম এন্টার, 1248 টাকা হয়। মেডিকেল খরচ বাবদ টাইপ করলাম ইকুয়াল সি B2 ইন্টু 5%, এন্টার। তাহলে দেখেন তিনটা কিন্তু ফলাফল আসছে, কোড কিন্তু একটাই, শুধুমাত্র B2 ইন্টু এত পার্সেন্ট, B2 ইন্টু এত পার্সেন্ট, B2 ইন্টু এত পার্সেন্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে আমি টোটালটা আনতে চাই, তাহলে আমাকে কিভাবে আনতে হবে? স্যার যোগ করা লাগবে সবগুলো। সবগুলো যোগ করা লাগবে। যোগ করার সিস্টেম কয়টা? যোগ করার সিস্টেম স্যার দুইটা। বেসিক 4টা। দুইটা, বেসিক দুইটা, অ্যাডভান্স দুইটা। বেসিক দুইটা, অ্যাডভান্স অ্যাডভান্স দুইটা। দুইটা। বেসিক হলো প্লাস প্লাস করে, জি। আর আর অ্যাডভান্স কি সাম অটো সাম। সাম অটো সাম কি অ্যাডভান্স। অ্যাডভান্স। বেসিকটা কিন্তু আপনারা জানেন, আপনাকে যদি কলম খাতায় দেওয়া হয় আপনি কিন্তু 10 প্লাস 15 প্লাস 10 প্লাস এভাবে হিসাব করতে পারবেন, পারবেন না? জি স্যার। এই ধারণা কি আপনার বেসিক ছিল না অ্যাডভান্স ছিল? Basic। বেসিক ছিল, এটা আপনি আগে থেকে জানেন, এটা সবাই জানে, এটা কমন বিষয়। জি অ্যাডভান্স স্যার। বিষয়গুলো সবাই জানে না, বেসিক বিষয়গুলো কিন্তু সবাই জানে। বেসিক বিষয় কি
সবাই জানে। তার মানে হলো আপনার এখানে এক্সেলে এসে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের দুইটা সিস্টেম পাচ্ছেন। একটা সিস্টেম হলো সাম আর একটা সিস্টেম হলো অটো সাম। সাম আর অটো সামের মধ্যে তফাৎটা আমাকে একটু বুঝান। স্যার সাম আর ডাবল ক্লিক দিলে হয়ে যাবে অটো সাম, আর সাম তো দিলে সাম দিয়ে আমাদেরকে লিখে দিতে হবে শুরু এবং শেষের ঘরটা, তাই না? সূত্রটা শুরু এবং শেষ সাম লিখে ব্র্যাকেটের ভিতরে প্রথম ঘর এবং শেষ ঘরটা লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটন প্রেস করলেই আমাদের ফলাফলটা আসবে। এটা হলো সামের অপশন। জি। আর অটো সামের অপশন হলো যে ঘরে ফলাফলটা আমরা আনতে চাই ওই ঘরের মধ্যে আমরা ডাবল ক্লিক করব। এমনটাই তো? কি বলেন? এমনটাই তো? কথা বলেন, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তাহলে আমি এখানে অটো সাম নিয়ে নিলাম, অটো সামে ডাবল ক্লিক করলাম, আমার ফলাফলটা চলে আসলো। এই ভদ্রলোক 15,600 প্লাস 1560 প্লাস 1248 প্লাস 780 সর্বমোট 19,188 টাকা এই মাসে সে স্যালারি পাবে। ক্লিয়ার? বেতন ছিল কত? 15,600। 15,600। আউট ভাতা দিয়ে পেয়ে সর্বমোট প্রায় 20,000 টাকার কাছাকাছি সে স্যালারি পাচ্ছে। এমনটাই তো? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা এই চারটা ঘরকে একত্রে মার্ক করব। মাউস দিয়ে যখন এবার মার্ক করব, চারটা ঘর কিন্তু একত্রে মার্ক হয়ে গেছে। ড্র্যাগ অপশন বা ম্যাজিক পয়েন্টার কিন্তু আমাদের চারটা। কয়টা? চারটা। বলেন, সবাই বলেন। চারটা। চারটা। সবাই একজনই, সবাই একজন। কি বলেন? এমনটা? না স্যার, পাঁচজন আছে। চারটা পয়েন্টার কিভাবে পেলেন বলেন? স্যার, আমি এখানে পয়েন্টার কি একটা আছে না চারটা আছে? একটা আছে। তো চারটা কিভাবে বলেন? বলেন পয়েন্টার কয়টা? অ্যান্সার দিতে হবে। এক্সেলে কথা শুধু একজন একটা। বললে হবে না, উভয় কথা বলতে হবে। কেননা আপনি বুঝবেন তো আমি সামনে আগাইতে পারবো, আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমাকে মুখ বলতে হবে, লেকচার দিয়ে যেতে হবে আমাকে। এখানে পয়েন্টার আছে একটা, কি জন্য আমরা যখন মার্ক করেছি তখন চারটা একত্র হয়ে একটা মার্ক হয়েছে। এখন যদি আমি ড্র্যাগ করি সবগুলো একসাথে কাজ হবে। আমি যখন এবার ধরে ড্র্যাগ করব নিচের দিকে, দেখেন ড্র্যাগ করে ফেলেছি, দেখেন সবগুলো একসাথে মার্ক হয়েছে। প্রত্যেকের ফলাফল কিন্তু চলে আসছে। আমাকে একটা বের করে একটা টানা, আবার আরেকটা বের করে আরেকটা টানার প্রয়োজন নেই। একসাথে প্রথমে চারটা বের করে নেব, তারপর অটোমেটিক চারটাকে মার্ক করে এবার ড্র্যাগ করব, ফলে কি হবে? প্রত্যেকের ফলাফল চলে আসবে। এমনকি আপনি যদি চান এই চারটার অটো সাম টানবেন, সেই ক্ষেত্রে আপনি অটো সামে এখন ওয়ান ক্লিক করলে চলবে। কি জন্য? আপনি চারটা ঘরকে মার্ক করেছেন, প্রত্যেকের নিচে তার ফলাফলটা টানতে চাই, তাই আমি প্রত্যেকের ঘরগুলোকে মার্ক করেছি। এবার অটো সামে একবার ক্লিক করেছি, মাত্র একবার ক্লিক করাতে প্রত্যেকের ফলাফল চলে আসছে। টোটাল কত টাকা সেটা চলে আসছে। শুধুমাত্র মেডিকেল খরচ কত টাকা, বাসা ভাড়া কত টাকা, যাতায়াত ফি কত টাকা, সবগুলো কিন্তু আলাদা আলাদাই আসছে। আসছে? জি। আসছে। এইভাবে আপনি একটা স্যালারি শীট তৈরি করবেন। এটা হলো স্যালারি শীট 1। এটা কি? স্যালারি শীট 1। এখন হয়তো বলবেন যে স্যালারি শীট কি জন্য প্রয়োজন হয়? বড় বড় কোম্পানিগুলোতে স্যালারি শীট ছাড়া স্যালারি হয় না। অর্থাৎ আমার এই মাসে কতজন ওয়ার্কার আমার এখানে কাজ করেছে, কে কতদিনের বিল পাবে, কত টাকা পাবে, টোটাল একটা শীট তৈরি করার প্রয়োজন হয়, যার কাজ হলো একজন কম্পিউটার অপারেটরের কাজ। ওই পদে যদি আপনি চাকরি নেন বা জব করেন, তখন কিন্তু আপনার এই ক্যাটাগরির কাজগুলো করতে হবে, যদিও বা কাস্টমাইজ করতে হবে। আপনাকে হয়তো বলবে যে আমার ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি অনুযায়ী তুমি আমার শীটগুলো তৈরি করবা। তাদের নিয়ম কানুন গুলো জেনে আপনাকে এই রেজাল্ট শীটটা তৈরি করতে হবে, সরি স্যালারি শীটটা আপনাকে তৈরি করতে হবে।
স্যালারি শিটটা আপনি তৈরি করবেন, স্যালারি শিট সাধারণত 3 ক্যাটাগরি হয়। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। 3 ক্যাটাগরি। এক ক্যাটাগরি হলো কোম্পানি আপনাকে দিবে, কিছু নেবে না। আরেক ক্যাটাগরি হলো কোম্পানি আপনাকে দিবে এবং প্রভিডেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে, যেখান থেকে আপনার স্যালারি থেকে একটা অংশ কেটে রেখে দিবে। যখন আপনি চাকরি শেষ চলে যাবেন, তখন আপনাকে একত্রে একটা লভ্যাংশ সহ আপনাকে ফেরত দিবে। এটা হলো দ্বিতীয় সিস্টেম। আর তৃতীয় সিস্টেম হলো কোন কোন কোম্পানিতে পার্ট টাইম সিস্টেম করার অপশন আছে, অর্থাৎ ওভারটাইম করার নিয়ম আছে। সেই ওভারটাইমের বিলটাও স্যালারি শিটের সাথে অ্যাড হয়ে যায়। ওই কাজটাও আপনি এভাবে করতে পারবেন। ওকে? জি। জি স্যার। তাহলে আমরা যে কাজটা শিখলাম সেই কাজটা কোন ক্যাটাগরি বলেন দেখি? প্রথম ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি, অর্থাৎ কেটে নিবেও না, কোনো ধরনের ওভারটাইম সিস্টেমও নেই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্যালারি শিট 1 যেহেতু শিখলাম, এবার কিন্তু আমরা চাইলে স্যালারি শিট 2টা কিন্তু শিখতে পারবো। খুব সহজ বিষয়। স্যালারি শিট 1, স্যালারি শিট 2 দুটার মধ্যে তফাৎ হলো শুধুমাত্র কিছু নিয়ম কানুনে। কি ধরনের নিয়ম কানুন সেটা দেখেন স্যালারি শিট 2 তে দেখেন। যেমন আমার প্রথম শিটের মধ্যে এই 4টা অপশন ছিল। স্যালারি শিট 1 এর মধ্যে কি পেয়েছিলেন আপনারা? 4টা অপশন। এই 4টা অপশন পেয়েছিলেন কিনা? জি স্যার। জি। এখানের মধ্যে কিন্তু ছিল বাসা ভাড়া, যাতায়াত ফি, মেডিকেল এবং টোটাল। টোটাল গিয়ে তার স্যালারি হয় এত টাকা। তার মানে আমরা এই পর্যন্ত পারি। অতিরিক্ত শিরোনাম কয়টা আছে? 2টা স্যার। দুইটা। একটা হলো পি ফান্ড, আর একটা হলো কি নেট পে। পি ফান্ড মানে হলো প্রফিট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড বলা হয়। বিভিন্ন বড় বড় কোম্পানি এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড নামে আলাদা একটা ফান্ড আছে, যে ফান্ডের মধ্যে আপনার স্যালারি থেকে একটা অংশ কেটে রেখে দিবে এবং সমপরিমাণ একটা অংশ কোম্পানি থেকে ভর্তুকি দিয়ে আপনার জন্য জমা রাখবে, যেটা চাকরি শেষান্তে আপনাকে একত্রে প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে আপনার থেকে যেহেতু কোম্পানির টাকাটা কেটে রেখে দিবে, কোম্পানি কখনো আপনাকে 21,060 টাকা দিয়ে এই কথা বলবে না যে তুমি আমাকে 1092 টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য দিয়ে দাও। এই কথা বলবে কখনো? জি না স্যার। বরং কোম্পানি সবসময়, সকল কোম্পানি ওলার সিস্টেমে এটা, আমি আগে কি পাবো সেটাকে কাইটা নাও, তারপর কি ওকে দেওয়ার নিয়ম। তার মানে হলো এই স্যালারি শিটটার মধ্যে আপনাকে সেই কাজটা করে দিতে হবে। আপনি তার বেসিক বেতনটা আনলেন, বাসা ভাড়া কত পার্সেন্ট, যাতায়াত, মেডিকেল এবং টোটাল সবকিছু কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে আপনি প্রভিডেন্ট ফান্ডের কত টাকা তার হয় এই রিপোর্টটা আপনি তৈরি করবেন। ঠিক সেম সিস্টেমে এই তিনটা যেভাবে বের করেছিলেন একই নিয়মে এখানে 7% প্রভিডেন্ট ফান্ডের টাকা টানা হয়েছে। 7% 1092 টাকা হয়। 7% কি হয়? 1092। আমি এটা কেটে ফেললাম এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আগের এই 4টা তো আপনারা পারবেন নাকি? জি স্যার। একজন পারবেন, কয়জন পারবেন? সবাই পারবো। সবাই পারবে না, কিন্তু সবার পক্ষ থেকে আপনি বলে দিয়েছেন। কি বলেন? আশা রাখি পারবে। আশা রাখি পারবে সবাই। আশা রাখি পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা প্র্যাকটিস করলে দেখা স্যার। আচ্ছা, পি ফান্ডের মধ্যে কত পার্সেন্ট শো করেছে? 7%। হয়তো কোম্পানি 5% হতে পারে, 8% হতে পারে, 6% হতে পারে। যে প্রতিষ্ঠান কত পার্সেন্ট কাটবে সেটা কিন্তু আপনাকে বলে দিবে, আপনি ওই অনুযায়ী ফলাফলটা বের করবেন। এক্সাম্পল ইকুয়াল সি B2 ইনটু 4%। কত পার্সেন্ট? 4%। স্যার 4% কেন, উপরে 7% ওটা দেই। এক্সাম্পল 7% দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো আপনি এটাকে নিয়ম বানিয়ে ফেলবেন, এই জন্য চেঞ্জ করলাম। এর জন্য কি করলাম? চেঞ্জ করলাম। উপরের লেখাটা তো শিরোনাম, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই।
আমি এখানে কি টানলাম সেটা একটা নজর দেখার জন্য পার্সেন্টেজটা উল্লেখ করেছি উপরে, কিন্তু উপরে লিখলে যে ফলাফলটা নিচে হবে এমন কিন্তু না, তাই না? জি 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 তো এর জন্য 4% চেঞ্জ করে জিনিসটা বুঝালাম, উপরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাকি Clear? উপরে স্যার 7% তো লেখাই আছে যে সে 7% হ্যাঁ সামনে দিয়েই দিতে হবে, তাহলে আমার নিচে তো ওইটাই তো অনুকরণ করতে হবে না? হ্যাঁ, জি তো ওইটার অনুযায়ী আপনি অনুকরণ করবেন, কিন্তু আপনি ওইটা উপরে যেটা লিখেছেন সেটা যে নিচে লিখলে সেটা না লিখলে যে ফলাফল আসবে না এই চিন্তা রাখা যাবে না, জি জি স্যার। ঠিক আছে? কিন্তু জি। আপনি যে ফলাফলটা আপনি এখানে বের করবেন সেই ফলাফলটার কি ইয়ে করলেন তার সাবটা আপনি এখানে উপরে লিখে দিবেন, তাহলে বোঝাটা সহজ হবে যে প্রফিট এন্ড ফান্ড বাবদ কত টাকা নেওয়া হচ্ছে। ওকে, জি জি স্যার। ইন্টার বাটন প্রেস করলাম, তাহলে 624 টাকা 4% হয়। এবার আসে নেট পে। নেট পে হলো এই ওয়ার্কার বর্তমানে এই মাসে কত টাকা সে পাবে। সে কিন্তু পাচ্ছে কিন্তু 21,060 টাকা। জি 21,060 টাকা তিনি পাচ্ছেন, কিন্তু তাকে কিন্তু 21,060 টাকা দেওয়া হবে না, 624 টাকা কর্তন করা হবে। কর্তন বাদে বাকি নেট সে কত পাচ্ছে তার হিসাবটা আমরা এখানে বের করব। খুব সহজ বিষয়, শুধুমাত্র মাইনাস করবো এই দুইটা ঘর, শুধুমাত্র জি। কি করব? মাইনাস করবো স্যার। মাইনাস করব। এই হলো টোটাল ঘর আর এটা হলো মাইনাস ঘর, তার ফলাফল হলো এইখানে। এর জন্য টাইপ করবে ইকুয়াল সি F2 মাইনাস কি মাইনাস কত G2 G2। B2 কেন F2 মাইনাস G2? প্রফিট এন্ড ফান্ডটা জি ঘরে আছে, এফ আছে টোটাল ঘর, টোটাল ঘরের থেকে মাইনাস করব প্রফিট এন্ড ফান্ডের, বাকি যত টাকা থাকে সেটা হবে নেট পে। বাকি টাকা থাকছে কত? 20,436 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার এবার আসেন এটা পুরোটাকে ড্র্যাগ করেন, মাউস দিয়ে যখন নিচের দিকে ড্র্যাগ করবেন তখন কিন্তু প্রত্যেকের ফলাফলটা চলে আসলো। এই হলো স্যালারি শিট 2। যে প্রতিষ্ঠানে কর্তন করার সিস্টেম আছে ওই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনি এইভাবে তৈরি করতে পারেন অথবা কাস্টমাইজ করে নিতে পারেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার এবার আসেন স্যালারি শিট 3 সম্পর্কে আমরা একটু জানি। স্যালারি শিট 3, স্যালারি শিট 3 এর মধ্যে দেখতে পাচ্ছেন স্যালারি শিট 1 2 দোনোটাই আছে। স্যালারি শিট 1 2 কি আছে? দোনোটাই আছে। দুটোই আছে। স্যালারি শিট 3 টা কিন্তু হয়তো 1 হবে না হয় 2 হবে, তার সাথে প্লাস হবে। 1 কিংবা 2 এর সাথে কি হবে? প্লাস হবে। প্লাস। প্লাস। আচ্ছা, তো সেই প্লাসটাই হবে হলো আমাদের এই দুটো অপশন। যেমন আপনার স্যালারি 15,600, বাসা ভাড়া 2340, যাতায়াত 1872, মেডিকেল 1248, সর্বমোট হলো 21,060। তার মধ্যে থেকে প্রফিট এন্ড ফান্ড বাবদ বাদ যাবে 1,092 টাকা, এবং এই টোটাল অ্যামাউন্টের সাথে তার ওভারটাইম বিলটাও অ্যাড হবে। টোটাল অ্যামাউন্টের সাথে কি হবে? তার ওভারটাইম এড হবে, এড হয়ে এটা মাইনাস যাবে, এটার সাথে প্লাস হয়ে বাকি কত টাকা সে পাবে। এখন দেখেন আরেকটা বিষয় হলো আপনি কিন্তু চাইলে এই দুইটা অপশন কিন্তু এটার সাথে নিয়ে আসতে পারেন, এটার আগে চাইলে কি করতে পারেন? মূল ফলাফলের আগে নিয়ে টোটালের আসতে সঙ্গে পারি। টোটালের সঙ্গে আনতে পারেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমি এত ভেজালে যাব না, বরং আমার টোটাল ঘর থাকবে এক জায়গায়, সে টোটাল ঘর থেকে প্রফিট এন্ড ফান্ড বাবদ মাইনাস করে নেট যেটা পাবে সেটা বের করবে, যদি আপনি সহজ হিসাব চান। আর যদি বলেন যে না আমি এই সিস্টেমে করব, অর্থাৎ প্রফিট এন্ড ফান্ডের নিয়ম অনুযায়ী সেটা আসবে, কেননা ওভারটাইম তো সবসময় হবে না, কেননা কি ওভারটাইম ওভারটাইম সবসময় সব হবে না। সময় হবে হবে না, না। কিন্তু এই ফরম্যাটটা কিন্তু প্রতি মাসেই হবে। প্রফিট এন্ড ফান্ড 12 মাসে 12 মাসে কাটবে, স্যালারি 12 মাসে 12 মাসে দিবে, কিন্তু ওভারটাইম 12 মাস 12 মাস হবে না। হবে না। তো সেই ক্ষেত্রে
এই নিয়মকে যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে আপনি ওভারটাইম অপশনটাকে প্রফিট এন্ড ফান্ডের পরে নিয়ে যেতে পারেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন, তা আপনি চাইলে আগে নিতে পারেন, পরে নিতে পারেন। পরে কেন আনলাম আর আগে কেন নিলাম না সেটা তো ক্লিয়ার হয়েছে। জি স্যার। জি এখন দেখেন, যদি আপনি পরে নিয়ে যান সেই ক্ষেত্রে নেট পেডের মধ্যে একটু কোড প্লাস করতে হবে। কোডটাকে কি করতে হবে? প্লাস 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 করতে হবে। প্লাসের অপশনটা আমরা জানবো। আচ্ছা, এখন দেখেন আমি প্রথমে আপনাকে দেখাই এই বিষয়টা ক্লিয়ার করে আপনাদের। ওভারটাইম পিএইচ পে, ওভারটাইম পিএইচ পে। ওভারটাইম মানে হলো তার টোটাল ঘন্টা, মানে সে কয় ঘন্টা ওভারটাইম করেছে। এখন টোটাল অ্যামাউন্টটা, টোটাল ঘন্টাটা আপনি কোথায় পাবেন? দুই জায়গায় পাবেন। কোথায়? দুই জায়গায়। হয়তো ওভারটাইমের জন্য আলাদা কোনো শীট তৈরি করা হবে ডে বাই ডে, অথবা তার যে ডে বাই ডে যে হাজিরা খাতাটা আছে সে হাজিরা খাতার মধ্যে কিন্তু আপনি কয় ঘন্টা ওভারটাইম হয়েছে সেটা হিসাবটা আপনি ওখানে পাবেন। পাবেন কিনা? জি স্যার। তাহলে এখন দেখেন, এই যে আপনি ওভারটাইম টোটাল ঘন্টাটা ওখান থেকে বের করছেন, আপনি তো স্যালারি শিটের মধ্যে একদম পুরা কোন দিন কত ঘন্টা করেছে এই হিসাবটা আনা তো সম্ভব না, তাই না? সম্ভব কিনা? না স্যার। আর এটা দরকারও নেই, কারণ এটা তো স্যালারি শিট, এটা ডে বাই ডে স্যালারি হিসাবটা দরকার নেই। হ্যাঁ, কোম্পানি যদি মিলাইতে চায় সেই ক্ষেত্রে তার শিটটা দেখে কোম্পানি মিলাবে, সেটা হলো এক্সট্রা কথা। কিন্তু এইখানে আপনাকে টোটাল ঘন্টাটাকে কি করতে হবে? উল্লেখ করতে হবে। টোটাল ঘন্টা কোথায় পাবেন এই প্রশ্ন কিন্তু আর করতে পারবেন না, পারবেন? জি না স্যার। তাহলে দেখেন, টোটাল ঘন্টাটা আপনি উল্লেখ করলেন, কিন্তু প্রতি ঘন্টায় তার কত টাকা হয় এটার হিসাব কিন্তু আপনি জানেন না। এটার হিসাবটা আপনি কিভাবে করবেন? যেমন একটা কোম্পানি তার মাসিক হিসাব করে, কখনো কখনো যে মাস যত দিনে তত দিনে হিসাব করে। যেমন 31-এ যদি হয় 31-এ, 30-এ যদি হয় 30-এ, 29-এ যদি হয় 29-এ। কোন কোন প্রতিষ্ঠান হিসাব করে কি যে মাস যত দিন তত দিনে। আমার কথা না বুঝলে জিজ্ঞেস করতে হবে। আর কোন কোন কোম্পানি আছে সপ্তাহে 6 দিনকেই অফিস ডে হিসাবে স্যালারিটা কাউন্ট করে, অর্থাৎ তারা মাস গণনা করে 24 কিংবা 26 দিনে। 24 কিংবা 26 দিনে। আমি কিন্তু দুইটা ভেঙে ভেঙে আপনাদেরকে বলছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা এই সেকশনে কাজ করতে গেলে হিমশিম না খান। তাহলে একটা কোন কোন প্রতিষ্ঠান ব্যবহার করে যে মাস যতদিনে ততদিন হিসেবে কাউন্ট করে, আবার কোন কোন কোম্পানি তার অফিস ডে 24 কিংবা 26 দিনে কাউন্ট করে। সে কাউন্টটা কিভাবে করে? যেমন 15,600 টাকা তার মূল বেতন, তার কি মূল বেতন। মূল বেতন। সে মূল বেতনটাকে ভাগ করা হয় যে মাস যত দিনের অথবা অফিস ডে যতদিন কাউন্ট করে তত দিনের। যেমন আপনার বেতন হলো 15,600 টাকা। 15,000 কত? 600 টাকা। এখন কোম্পানি আপনাকে বলে দিল যে আমার মাস কাউন্ট করি প্রতি মাস 26 দিনে, অথবা আমি মাস কাউন্ট করি যে মাস যত দিনে যাবে তত দিনে, তাহলে আমাকে তত দিনে ভাগ দিতে হবে এটাকে। সেই ঘরটাই আমরা পার আওয়ারে পেয়ে যাব। পার আওয়ারটা আমি কেটে ফেললাম। পেজ মানে কি স্যার? পার আওয়ার পে, প্রতি ঘন্টা কত টাকা পেমেন্ট। যেমন আমরা এখানে টাইপ করলাম ইকুয়ালসি, টাইপ করার পর আমরা B2 কে ভাগ দিব উদাহরণস্বরূপ 26 দিয়ে। 26 মানে কি? 26 দিন। 26 দিনে কাউন্ট করে আর কি। হ্যাঁ, আর যদি আমি 30 দিই তাহলে কত দিনে কাউন্ট করলো? মাস বাই মাস। মাস বাই মাস, পুরো মাস। তাহলে এখন দেখেন আমি ভাগ দিলাম B2 ঘর। B2 কেন?
ওই যে মূল স্যালারি মূল স্যালারি salary। তাহলে আমি B2 ভাগ 26 দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম, ফলে দেখেন আমার কত টাকা আসলো। 600 তাহলে এটা কি পার আওয়ার আসলো না পার ডে আসলো? পার ডে। পার ডে স্যার। ডে স্যার, গণিতের একদিন। ক্লাস, গণিতের ক্লাস করেছেন, মার খান নাই, এমন কেউ আছেন? না স্যার, আমি জি তো স্যার। গণিত এখনো গণিত আমার কাছে জম স্যার, 3বার সিরাজি পড়ছি স্যার, 3বারও পাস করি নাই। এখন বুঝেন এক্সেল এর গণিতটা হিসাব হয়ে যায় যে আপনি পার আওয়ার বলবেন না পার ডে বলবেন, যদি ফলো না করেন, মানে ভালো করে খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনি প্যাচ লাগিয়ে দেবেন। ওকে, তার মানে আমি এখানে ভাগ স্যার। দিয়েছি 26 দিয়ে, তার মানে ডে হিসাবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি জি। 26 এর পরে আবার একটা ভাগ ব্যবহার করলাম 6, 8, 10। কোম্পানি আমার ডেটাকে কয় ঘন্টায় কাউন্ট করে? আমরা যারা মাদ্রাসা আছি তারা কিন্তু 24 ঘন্টা কাউন্ট করি, তাই না? জি জি। স্যার। অফিস কিন্তু 24 ঘন্টা কাউন্ট করে না। যেমন আমি যে প্রতিষ্ঠানে আছি সে প্রতিষ্ঠান হলো 9টা থেকে সন্ধ্যা 6টা, মাঝখানে 1 ঘন্টা মাইনাস, বিরতিহীন ভাবে কাজ করতে হয় 1 ঘন্টা ছাড়া। এখন দেখেন এই 1 ঘন্টা যদি 9টা থেকে 6টা হয়, 1 ঘন্টা মাইনাস করলে কয় ঘন্টা হয়? 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 8 ঘন্টা। 8 ঘন্টা। তাহলে আমার প্রতিষ্ঠান কি করলো, 8 ঘন্টায় অফিস কাউন্ট করে। আমি যে 9টা থেকে 6টা অফিস করি সেখানে হয় 9 ঘন্টা, কিন্তু কোম্পানি কাউন্ট করে কয় ঘন্টা? 8 8 ঘন্টা। ঘন্টা। 8 ঘন্টা। কিন্তু আমি যদি এখানে ভাগ দিই 9 হবে না, বরং আমাকে যেই কাউন্ট করে কোম্পানি অফিস ডেকে সেটাতে আমাকে ভাগ দিতে হবে। তার মানে দিলাম 8 ঘন্টা, এন্টার বাটন প্রেস করলাম। এখন দেখেন পার আওয়ার কত আসছে, 75 পার ডে কত আসছে এখানে? 75 পার ডে 75 টাকা। পার আওয়ার, পার ডে না স্যার। 600 না কত? তার মানে হলো যেহেতু আমি 26 এর পরে আবার 8 লাগাইলাম, সেই ক্ষেত্রে 8 ডে এর হিসাব নাই এখানে, এখানে কি চলে আসছে? আবার আওয়ার। আওয়ার হিসাব চলে আসছে। আমার হিসাবটা কি বুঝতে পেরেছেন? প্রথম আমি ভাগ করলাম, যদি আমি দিন সিস্টেম বের করতে চাই তাহলে আমি 26 দিয়ে ভাগ দিলেই আমার কত টাকা প্রতিদিন হয় সেটা বের হয়ে যাবে। আর যদি আমার ঘন্টা সিস্টেম বের করতে হয় তাহলে তারপরে আমার একটা অবলিক দিয়ে 8 দিতে হবে। And আমি অবলিক 8 কেন দিলাম সেটা আগে ক্লিয়ার হন। জি স্যার। আমি এখানে ব্যবহার করেছি B2 ভাগ কত 26, 26 তাহলে আমার হিসাব আসবে এখানে প্রতিদিন কত টাকা হয়। আর অবলিগের পরে যখন আবার 8 ব্যবহার করলাম তখন হিসাব করে ওই 600টাকে 8 ভাগ করলে প্রতি ঘন্টায় কত টাকা হয়, প্রতি ভাগে কত টাকা হয়, এটা হিসাব করলো সে। ক্লিয়ার? জি। ক্লিয়ার। জি স্যার। তাহলে আমি এখানে প্রতি ঘন্টা কত টাকা হয় এটা বের করলাম। তার যে ওভারটাইম বিল 75 টাকা হয়েছে এটা না, কিন্তু আমি হিসাব বের করলাম প্রতি ঘন্টা তার কত টাকা হয় এটা। জি স্যার। আমরা এখন একসাথে টোটাল হিসাবটা টান দিব নেট পেজ জায়গায়। কিভাবে বের করবে? ইকুয়াল সি, আমার টোটালটা কোন ঘরে আছে? F এর ঘরে। F2 মাইনাস কোন ঘর? মাইনাস কোন ঘর? G2 G2 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ঘরে আমরা টাইপ করে দিব মোট কয় ঘন্টা আছে কোন ঘরে? H এর ঘরে 15 ঘন্টা আছে। H এর ঘরে, অর্থাৎ H2 ইনটু I2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সূত্রটা ফলো করেন, একসাথে কিন্তু অনেকগুলো কথা বলা হয়েছে এখানে। এখানে প্রথম কথা বলা হয়েছে যে F ঘর থেকে G ঘরের হিসাবটা মাইনাস যাবে। এরপরে হিসাব বলা হয়েছে ওভারটাইমে টোটাল হিসাবটা কাউন্ট করা হবে, যোগ করা হবে, ওইটা মাইনাস করার পর যে টাকাটা থাকে ওই টাকার সাথে। আচ্ছা। সাথে মানে হলো এই টাকার সাথে, মানে এই টাকা যেমন 21,600 টাকা 21,060 টাকা থেকে মাইনাস যাবে 1,092 টাকা। তো 1,092 টাকা মাইনাস গেলে বাকি কত টাকা থাকে? উদাহরণস্বরূপ
19,000 টাকা ধরলাম, 19,900 সামথিং ধরলাম। 19,900 সামথিং ওইটার সাথে যোগ করা হবে এই দুইটার টোটাল কত টাকা হয়, জি জি স্যার। এটা আমরা প্লাস করেছি G2 এর সাথে ইন্টার। এখন দেখেন 21,093 টাকা, 21,093 টাকা। 93। এখন দেখেন তার সে কিন্তু প্রাপ্য ছিল 21,060 টাকা, এখানে আসা পড়ছে 21,093 টাকা, আবার 1,092 টাকা মাইনাস গেল, তার মানে কি কি বুঝলেন এখানে? কি জানি একটু বেশ লাগতেছে স্যার। স্যার ওভারটাইম 15 মানে কি যে 15 ঘন্টা হইছে? ঘন্টা ওভারটাইম, এখানে 15 কিন্তু ঘন্টা। সবগুলো ঘন্টা ঘন্টা, কিন্তু সবগুলো কি ঘন্টা। যে ঘন্টা। পুরা মাসে যে 15 ঘন্টা হইছে হ্যাঁ, যেমন তাহলে এই যে ঘন্টাটাই গুণন করা হবে, যেমন 15 ইন্টু 75 যত টাকা হয় ওই টাকার সাথে এই টাকা যোগ করা হবে, প্লাস এটা মাইনাস করা হবে, বাকি যে টাকাটা থাকবে সেটা হলো নেট পে। নেট পে। ক্লিয়ার? জি স্যার। নেট নেট পে মানে কি? মানে নেট পেলে সে একদম ন্যায্য, এখন সবকিছু খরচটা ফেলে দিয়ে এখন কোম্পানি সর্বশেষ কত টাকা দিবে, জি এটা হলো নেট। নেট যেটা সে প্রাপ্য সেটা হলো নেট পে। সকল খরচ টরচ বাদ দিয়া যে উদ্বৃত্ত যে টাকাটা আছে সেটা হলো নেট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমরা দুইটাকে সিলেক্ট করে এবার ড্র্যাগ করে নিলাম, ফলে কি হবে প্রত্যেকের ফলাফল চলে আসবে, এবং যাদের ওভারটাইম নাই তাদেরটা কিন্তু জিরো। দেখেন যাদের ওভারটাইম নাই এদের কিন্তু ওভারটাইম নাই, কিন্তু ঘন্টা কত টাকা হয় এই হিসাবটা কিন্তু চলে আসছে এখানে, ঘন্টা কত হয় সেটা হিসাব চলে আসছে, কিন্তু ওভারটাইম নাই। ওভারটাইম যেহেতু নাই তার মানে এর এখানে যোগও নেই, এর এখানে কি নাই, যোগ নেই। যোগও নাই, অর্থাৎ 33,750 টাকা তার স্যালারি, 1,750 টাকা মাইনাস, বাকি থেকে 32,000 টাকা, 32,000 টাকা এখানে আসছে। ক্লিয়ার? জি স্যার। এটা স্যালারি শিট 2 না 3? এটা স্যার 3 স্যালারি শিট 3 কিন্তু 1 এর সাথে হতে পারে, 2 এর সাথেও হতে পারে। এখানে 2 দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে, স্যালারি শিট 2 দিয়ে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। আর যদি 1 দিয়ে হয় তাহলে কিন্তু এই ঘরটা থাকবে না, এই ঘরটা জি। যদি না থাকে তাহলে আর মাইনাসের কোনো অপশন নাই, শুধুমাত্র এটার সাথে যোগ করা হবে এই দুইটা, বাস নেট পে বের হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার পারবেন তো সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, কঠিন আর পারলো তো আলহামদুলিল্লাহ, না পারলে কিন্তু ব্যর্থতা কিন্তু আপনাদের। কেননা এই স্যালারি শিট 1 2 3 এতটাই সহজ, এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে। হয়তো বলবেন যে আমার লেকচার দিতে দিতে সহজ, না, আমি এই ক্লাসটা করে আবার কিছু প্রোগ্রাম দেখাই, দুইটা মেনু দেখাই, 1 ঘন্টার ভিতরে এই জিনিসগুলো দেখানোর পরে এই দুইটা মেনু আলোচনা করি, ওই পরিমাণ সময় আমার 1 ঘন্টার ভিতরে থাকে। সেই ক্ষেত্রে 1 ঘন্টার সময় 3টা আলোচনা গেছে, এরপরও যদি আপনারা অর্জন করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের আজকে ক্লাসে এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।